জিওএডু অনলাইন ক্লাস চ্যানেলে আমার সকল ছাত্রছাত্রীদের জানাই স্বাগত। আজকে তোমাদের একটা বিশেষ গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব, যে টপিকটা তোমাদের সিলেবাসের মধ্যে রয়েছে। তোমাদের সিলেবাস অর্থাৎ সেমিস্টার 3 তে চ্যাপ্টারটা রয়েছে। তাই আজকে আমি বোঝানোর জন্য চলে এসেছি তোমাদের সামনে এই ভিডিও নিয়ে। চলো এখন কথা না বাড়িয়ে ভৌমজলের চ্যাপ্টারে চলে যাই এবং ভৌমজল সম্পর্কে আমরা জানব। ভৌমজলের কি কি আছে, ভৌমজল কি, ভৌমজল কেন আমরা পড়ব, সবকিছু এই চ্যাপ্টারের মধ্যে আমরা আজকে পড়ব। ভৌমজল বা গ্রাউন্ড ওয়াটার অর্থাৎ গ্রাউন্ডের মধ্যে, ভূমির মধ্যে যে জল অবস্থিত সেটাকেই বলছে ভৌমজল। ভূমি অর্থাৎ আমরা যার উপর যে মাটি বা ভূপৃষ্ঠের উপর অবস্থান করছি, সেই মাটি মধ্যে অর্থাৎ সেই যে স্তর, ভূপৃষ্ঠ স্তর, সেই স্তরের মধ্যে, ভূমির মধ্যে যে জলটা সঞ্চিত আছে, যে জলটা অবস্থান করেছে, সেটাই হলো ভৌমজল। বোঝা গেল? অর্থাৎ আমরা যদি ভূমির উপর বসবাস করি আর এই ভূত্বকটা যদি এতটা পর্যন্ত গভীরতা হয়ে থাকে এবং তারপরে যদি গুরুমণ্ডল যা আছে সেগুলো থাকলো, এই যে স্তরের মধ্যে জল আছে সেটা হচ্ছে ভৌমজল। এবার আমরা পরবর্তীতে জানবো যে এই জলটা কিভাবে অবস্থান করেছে সেগুলো জানবো। অবশ্যই মনে প্রশ্ন জাগবে যে এই জলটা কোথায় কোথায় আছে। অবশ্যই সে প্রশ্নের সমাধান হবে। তাহলে এই স্তরের মধ্যে যে জলটা রয়েছে সেটা হলো ভৌমজল। বোঝা গেল? এবার চলে আসি আমরা ভৌমজলের উৎস, অর্থাৎ ভৌমজলটা কোথায় কোথায় আমরা পেয়ে থাকি, কোন জায়গা থেকে আমরা এই ভৌমজল পেয়ে থাকি। সোর্স অফ গ্রাউন্ড ওয়াটার, একদম সহজ কথায়। প্রথমে আছে আবহিক জল বা মিটিওরিক ওয়াটার। আবহিক জল, আবহিক জল আবহাওয়া থেকে, আবহাওয়ার জন্য যে জল সৃষ্টি হয়, বৃষ্টিপাত, তুষারপাত, এই ধরনের যে জলগুলো সেগুলো হচ্ছে আবহিক জল। বোঝা গেল? আশা করি বোঝাতে পেরেছি আবহিক জলটা কি। এবার আসছি পরের, সহজাত জল বা কনেট ওয়াটার। সহজাত অর্থাৎ জন্মানোর সময় যে জলটা রয়েছে, অর্থাৎ ভূত্বকে, অর্থাৎ মাটির মধ্যে, ভূমির মধ্যে মাটি যখন সৃষ্টি হয়েছে, পাললিক শিলাতে বেশি বুঝতে পারা যাবে। এই শিলাটা যখন সৃষ্টি হয়েছে তখন সেই শিলার মধ্যে যে জলটা রয়েছে, অর্থাৎ শিলার মধ্যস্থ জল, সহজ ভাষায় বলতে গেলে মাটির মধ্যে যে ভেজা ভেজা ভাব বা মাটি জল না থাকা অবস্থায় যে একটা সিক্ত অবস্থা, সেটাই হচ্ছে কনেট ওয়াটার, সহজাত। পাললিক শিলা বা যে কোনো শিলা জন্মানোর সময় একটা শুষ্ক মাটি দেখবে, একদম রোদে শুকানো মাটি, খটখটে মাটি, আর একটা যেটা মাটি স্বাভাবিক হিসাবে রয়েছে পাললিক শিলা। এই দুটোর মধ্যে তফাৎ দেখবে, এটা ভেজা নিশ্চয় আছে, জল আছে, এর মধ্যে জল থাকবে না যদি ভালো রকমভাবে শুকিয়ে দেওয়া হয়। তাহলে এই শিলাটার মধ্যে যে জলটা থাকলো সেটা হচ্ছে সহজাত জল। আশা করি বোঝাতে পারলাম। এইবার আছে মহাসাগরীয় জল। মহাসাগরীয় জল কি? মহাসাগরের মধ্যে, সাগর, এই সাগরের মধ্যে যে ভূমি আছে, ভূমির ওপরে তো জল আছে, নিচে তো ভূমি আছে, এর ছিদ্র পথে অর্থাৎ এর ফাটল দিয়ে যখন জল ভিতরে প্রবেশ করে যে জলটা থাকছে সেটা হচ্ছে মহাসাগরীয় জল। বোঝাতে পারলাম? সাগর, মহাসাগরের নিচে তলদেশে ফাটল ছিদ্রপথে যে জলটা ভূমিতে যাচ্ছে সেটা হচ্ছে মহাসাগরীয় জল। আশা করি বোঝাতে পেরেছি। এবার উৎসন্দ জল বা জুভেনাইল ওয়াটার। উৎসন্দ জলটা একটা আলাদা ধরনের। এটা কিরকম? আগ্নেয়গিরি, তোমরা কেউ হয়তো ছবিতে দেখেছো, ভিডিওতে দেখেছো। এই আগ্নেয়গিরি থেকে অগ্নুৎপাত হচ্ছে,
ভূমি থেকে বেরিয়ে আসছে লাভা। লাভা কি অবস্থায় থাকে? গলিত। গলা অবস্থায় থাকে লাভা। এই গলিত অবস্থায় লাভা থাকা মানে কি? তার মধ্যে জল আছে। আর সেই জলটা, খনিজ সমৃদ্ধ যে জলটা বেরিয়ে আসছে, সেটাই হচ্ছে উৎসন্দ জল, জুভেনাইল ওয়াটার। আশা করি বোঝাতে পেরেছি। এবার চলে যাই অন্য টপিকে। ভৌমজলের নিয়ন্ত্রক। এই যে ভৌমজল, আমরা বৃষ্টির জল, সহজাত জল, উৎসন্দ জল, এই জলগুলো যে পেলাম, তাদের মধ্যে মূল যেটা ভূমিকা নির্বাহ করছে সেটা হচ্ছে আবহিক জল, মিটেরিক ওয়াটার। এই জলের, এই ভৌমজল, যে ভৌমজলগুলো রয়েছে, এই ভৌমজলের নিয়ন্ত্রক, অর্থাৎ কখনো কম কখনো বেশি হয়ে যায় কেন, সেটা আমরা এখন জানব। কারণগুলো কি? কারণগুলো আছে, বৃষ্টিপাত আছে, শিলার সছিদ্রতা আছে, ভূমির ঢাল আছে, উদ্ভিদের অবস্থান, ভূমির ব্যবহার। বৃষ্টিপাত কি হয়? বৃষ্টিপাত যদি বেশি হয়, ভৌমজলের পরিমাণ বাড়বে। বৃষ্টিপাত যদি কম হয়, ভৌমজল কম হবে, কম থাকবে, মরুভূমি অঞ্চলে যেরকম অবস্থান করে। শিলার সছিদ্রতা। শিলার সছিদ্রতা বলতে কি জানো? শিলার সছিদ্রতা হচ্ছে শিলার মধ্যে ছিদ্র। তোমাদেরকে সহজ ভাষায় যদি বলা হয়, এঁটেল মাটি, এঁটেল মাটিতে দেখবা জল যদি দেওয়া হয়, সে জলটা কিন্তু সহজে নিচে যায় না। ঠিক একই রকমভাবে বেলে মাটিতে যদি জল দেওয়া হয় ওপরে, সঙ্গে সঙ্গে সেই জলটা টেনে নেয়। তাহলে সছিদ্রতা কার বেশি? অবশ্যই বেলে মাটি। তাহলে বেলে মাটির সছিদ্রতা বেশি, এঁটেল মাটির সছিদ্রতা কম। তাহলে শিলার সছিদ্রতার উপর নির্ভর করছে সেই জল শোষণ করাটা। শিলার সছিদ্রতা বেশি হলে জলটা শোষণ করবে, শিলার সছিদ্র না হলে জল শোষণ করবে না, ভৌমজলের পরিমাণ বাড়বে না। ঠিক আছে? ভূমির ঢাল। ভূমির ঢাল যদি বেশি হয়, জল গড়িয়ে চলে যাবে, নিচে নামতে পারবে না, ভৌমজলে যেতে পারবে না, মাটি শোষণ করতে পারবে না। ঢাল যদি কম হয়, সমতল হয়, মাটিতে জল শোষণ করবে, তাহলে ভৌমজলের পরিমাণ বাড়বে। বোঝা গেল? এবার উদ্ভিদের অবস্থান। উদ্ভিদের অবস্থান থাকলে কি হবে? সেখানকার মাটি উর্বর হয়। উর্বর হলে কি হবে? মাটি নরম হবে। মাটি নরম হলে সেখানে জল নিচের দিকে প্রবেশ করতে পারবে, সছিদ্রতা বেশি হবে। উদ্ভিদ না থাকলে সেখানে সচ্ছিদ্রতা কম হবে, মাটির প্রবেশতা বেশি হবে না, তার ফলে ভৌমজলের পরিমাণ বাড়বে না। আর কি আছে? ভূমির ব্যবহার। ভূমির ব্যবহার যদি এরকম হয়ে থাকে যে ভূমি ব্যবহার করা হলো, মাটির উপরের অংশটা, একদম কঠিন অংশটাকে ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হলো, চাষ করা হলো কঠিনভাবে, তার ফলে উপরের অংশগুলো ভেঙে গেল, এবড়ো খেবড়ো হয়ে গেল, তাহলে এই যে গর্ত সৃষ্টি হচ্ছে বা ফাটল সৃষ্টি হচ্ছে, এর মধ্যে কিন্তু জল নিচে নামতে সুবিধা হবে। আবার সমতল মাটি, সেটাতে কোনো ব্যবহারই করা হলো না, কঠিন মাটি, শিলাস্তর একটা আছে, তাহলে এর জলের কিন্তু প্রবেশতা হলো না। তাহলে এটা নিয়ন্ত্রক হিসাবে কাজ করছে। আশা করি বোঝাতে পেরেছি ভৌমজলের কি কি নিয়ন্ত্রক আছে। এবার পরবর্তীতে আমরা চলে আসি কিছু গুরুত্বপূর্ণ অংশ, অর্থাৎ এই ভৌমজল যে চ্যাপ্টারটা আমরা আলোচনা করছি, সেই ভৌমজলের মধ্যে কিছু গুরুত্বপূর্ণ টপিক আছে, বিষয় আছে, সেগুলো আমরা এখন আলোচনা করব। শিলার প্রবেশ্যতা। আগে কিছুটা অংশ এটা বললাম শিলার প্রবেশ্যতা নিয়ে, আবারও বলছি। শিলার প্রবেশ্যতা কি? শিলার প্রবেশ্যতা ওই যে প্রথমে বললাম, বেলে মাটি, এঁটেল মাটি। বেলে মাটির প্রবেশ্যতা বেশি, এঁটেল মাটির প্রবেশ্যতা কম। অর্থাৎ শিলার মধ্যে
যে কণাগুলো আছে সেই কণাগুলোর মধ্যে যে গ্যাপটা আছে, তার মধ্যে যে বায়ু আছে, সে বায়ুর বা গ্যাপের পরিমাণটা বেশি, কোথাও কম। এঁটেল মাটিতে কম, বালি মাটিতে বেশি। অর্থাৎ শিলার মধ্যে যে সূক্ষ্ম সূক্ষ্ম কণা থাকছে, সেই শিলার মধ্যে এই যে কণা, আর এখানে একটা শিলার কণা, কোনটার প্রবেশ্যতা বেশি হবে? নিশ্চয় এটার প্রবেশ্যতা বেশি হবে, এটার কম হবে। তার কারণ এর গ্যাপটা খুবই কম আছে কণাগুলোর, বায়ুর পরিমাণ কম আছে, এর বায়ুর পরিমাণ বেশি আছে শিলার মধ্যে। তাহলে এটা বোঝাতে পারলাম যে শিলার প্রবেশ্যতা কি। এই প্রবেশ্যতা হিসাবে আমরা বলতে পারি চুনাপাথর, বেলেমাটি, চুনাপাথর, চক, এই জাতীয় যে মৃত্তিকা বা শিলা রয়েছে সেগুলোতে প্রবেশ্যতা বেশি। আর ব্যাসল্ট, স্লেট, ডলোরাইট, এই ধরনের যে শিলাগুলো রয়েছে সেগুলোর প্রবেশ্যতা কম, যেটাকে বলা হচ্ছে অপ্রবেশ্য শিলা। তাহলে প্রবেশ্য শিলা আমরা জানলাম, এবং তার সঙ্গে সঙ্গে প্রবেশ্যতা কম বা অপ্রবেশ্য শিলা সেটা জানলাম। প্রবেশ্যতা শিলার মধ্যে বায়ু চলাচল, ভৌমজল চলাচল করতে পারে, এটাতে পারে না, পার্থক্য হিসাবে যদি বলা হয়। অর্থাৎ এটা কঠিন শিলাস্তর, এটা নরম শিলাস্তর বা প্রবেশ্য, জল প্রবেশ করতে পারে, এটাতে জল প্রবেশ করতে পারে না। এর মধ্যে বায়ু নেই, বায়ু কম, এর মধ্যে বায়ু বেশি। এবার আমরা আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ একটি অংশ, সেটা হলো ভৌম জলস্তর। এই যে গ্রাউন্ড ওয়াটার আমরা দেখলাম, এই গ্রাউন্ড ওয়াটার বা ভৌম জলস্তরটা কি কি ভাগে বিভক্ত বা কি কি অংশে আমাদের এগুলোকে ভাগ করা হয়। দুটো অংশে ভাগ করা হয়, একটা হচ্ছে সম্পৃক্ত স্তর আর একটা হচ্ছে অসম্পৃক্ত স্তর। আমি এই যে ভূমি একটা ছবি দিলাম, গাছপালা আছে, বাড়িঘর আছে, মানুষজন আছে, ঠিক আছে। এই যে ভূমিরূপ, ভূমি, গাছপালা সবকিছু আছে, এই ভূমির নিচে স্তর আছে, ভূমির স্তর আছে। এবার দেখো এখানে ভৌম জলস্তর, একটা সম্পৃক্ত স্তর আর একটা অসম্পৃক্ত স্তর, অসম্পৃক্ত স্তর এবং সম্পৃক্ত স্তর। আর একটা স্তর টেনে দিই। এবার দেখো এই অংশে আমি এইখানে যে শিলাটা আছে, এইখানে যে শিলাটা আছে সেটা হলো ওই যে বললাম অপ্রবেশ্য শিলাস্তর। এই যে অপ্রবেশ্য শিলাস্তর, অপ্রবেশ্য শিলাস্তর, শিলাস্তর, এটা হলো অপ্রবেশ্য শিলাস্তর। আর এইগুলো হলো প্রবেশ্য শিলাস্তর, ঠিক আছে। এই স্তর দুটো হলো প্রবেশ্য শিলাস্তর। তাহলে প্রবেশ্য শিলাস্তরের কাজ কি? জল নিচের দিকে নেমে আসবে, আমি দেখিয়েছিলাম এটা প্রবেশ্য শিলাস্তর, এরকম গঠন। তাহলে জল নিচের দিকে নেমে আসবে, কোথায় গিয়ে আটকাবে? এইখানে গিয়ে আটকে যাবে, তার কারণ এর ভিতরে জল প্রবেশ করতে পারবে না। এই স্তরে জল প্রবেশ করে নিচে এসে এইখানে সঞ্চয় হচ্ছে জল। এই মৃত্তিকার কণার মধ্যে এখানে যে স্তর, এই যে স্তরটা, এই স্তরে কিন্তু জল সঞ্চয় হচ্ছে আর এই স্তরে প্রবেশ করে চলে আসছে। তাহলে এই যে প্রবেশ করে চলে এলো, এইখানে এসে সঞ্চয় করলো, এই প্রবেশ করে এলো, এই স্তরটা হচ্ছে অসম্পৃক্ত স্তর, অসম্পৃক্ত স্তর। এইটা হলো অসম্পৃক্ত স্তর। তার কারণ কি? কারণ হলো এই স্তরে জল
দাঁড়িয়ে থাকতে পারে না, অর্থাৎ এই জল এই স্তরের মধ্যে থাকে না, তার কারণ অভিকর্ষীয় টানে নিচে নেমে চলে আসে। তাহলে এই স্তরে জলটা থাকছে না। এই স্তরে জল প্রবেশ করে পেরিয়ে চলে আসছে দ্বিতীয় একটা স্তরে। দ্বিতীয় যেটা আমি বলেছি সম্পৃক্ত স্তর, সেটা হলো এই স্তরটা। এই স্তরে এসে জলটা সঞ্চয় করছে, এর নিচে যেতে পারছে না, তার কারণ এর নিচে অপবেশ্য শিলাস্তর আছে। তাহলে এই স্তরটা হলো সম্পৃক্ত স্তর। সম্পৃক্ত। ঠিক আছে, ছবিটা আরো একটু ভালো করে আমি দেখাচ্ছি। দেখো, এই যে ভূমি স্তর, এটা হলো অপবেশ্য শিলাস্তর। এই স্তরের নিচে জল যাবে না, কঠিন শিলাস্তর এটা। আর এই স্তরটা হলো অসম্পৃক্ত স্তর, এটা হলো সম্পৃক্ত। কেননা জল এই স্তর ভেদ করে এই স্তরে এসে সঞ্চয় হচ্ছে, এই স্তরে এসে সঞ্চয় হচ্ছে, আর এই স্তর ভেদ করে চলে আসছে, তাই এই স্তরে কিন্তু জল থাকছে না। কেননা এই স্তরে এসে সঞ্চয় হচ্ছে, নিচে অপবেশ্য শিলাস্তর আছে। তাহলে বোঝাতে পারলাম অসম্পৃক্ত সম্পৃক্ত স্তর। সম্পৃক্ত স্তর কেন বলছে, তার কারণ এই স্তরে জল সম্পূর্ণ আছে, প্রত্যেকটা কণায় কণায় জল সম্পূর্ণ আছে। আমরা যে কূপ বা নলকূপ খনন করি এবং জল বের করি, সেটা এই স্তর পর্যন্ত নলটা পৌঁছায়, এই স্তর পর্যন্ত নলটা পৌঁছায়, তাই এই স্তর থেকে জল আমরা বাইরে বের করতে পারি। বোঝা গেল? এবার আরো কিছু অংশ আছে, ভৌম জলাধারা, অ্যাকুইফার। আবার ছবিটা দেখাতে হবে। ভৌম জলাধার, অপবেশ্য শিলাস্তর। এই অপবেশ্য শিলাস্তরের উপরে এইখানে যে জলের আধার, ভৌম জলের আধারটা আছে, সেটা হচ্ছে ভৌম জলাধার, যেটা সম্পৃক্ত স্তর যেটা বললাম সেটাই। অ্যাকুইফিস হচ্ছে যে স্তরটা ভৌম জল শোষণ করতে পারে না, যে স্তরটা ভৌম জল শোষণ করতে পারে না, সেটা হচ্ছে অ্যাকুইফিস। অ্যাকুইক্লুড কি, এগুলা যদিও অতটা গুরুত্বপূর্ণ নয়। অ্যাকুইক্লুড হচ্ছে ভৌম জলের নিয়ম হচ্ছে যে স্তর সছিদ্র আছে সেখানে জল প্রবেশ করবে, কিন্তু সছিদ্র না হলে সেই স্তরে জল প্রবেশ করতে পারবে না, সেটা হচ্ছে অ্যাকুইক্লুড। আর অ্যাকুইটার্ড হচ্ছে এই অপবেশ্য শিলাস্তরটা একরকম। এ ভৌম জলস্তর অর্থাৎ জল প্রবেশ করাতে পারে না, এর কাজ ওটা নয়। তাই এ শুধু কাজ কি করে, বাধা দেয় জলটাকে ধরে রাখে, তাই এটাকে বলা হয় অ্যাকুইটার্ড। এই জিনিসটাকে বলা হয় অ্যাকুইটার্ড, জল প্রবেশ করতে দেয় না, অ্যাকুইটার্ড। তাহলে আশা করি আমরা এই ভৌম জলের সম্পর্কে কিছু তথ্য আমরা জানলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে।